আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। দেখুন, হঠাৎ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা অনেকেই মনে করবেন যে এই খবরটা কতটা সত্য, কিন্তু এটাই সত্য খবর। আপনারা যারা সন্দেহের মধ্যে আছেন, যাচাই বাছাই করে দেখুন। শুভেন্দু অধিকারী ক্ষমতায় এলে ভারতের পশ্চিমবঙ্গে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা সুবিধা পাবেন, এমনটি প্রত্যাশা ছিল। কারণ শুভেন্দু অধিকারী বার কয়েক শেখ হাসিনার পক্ষে কথা বলেছেন, আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন, গণ অভ্যুত্থানের বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছেন। কিন্তু ক্ষমতায় এসে তিনি উল্টো চোখ দেখাচ্ছেন। পশ্চিমবঙ্গে কেউ যদি জয় বাংলা বলে, তাহলে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে নেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে শাস্তি দেওয়া হচ্ছে। বিজেপির কর্মীরা ধাওয়া করে একজন ব্যক্তিকে শুধুমাত্র জয় বাংলা বলার কারণে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। তো দেখুন, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। জয় বাংলা তো আওয়ামী লীগের দলীয় স্লোগানে পরিণত হয়েছে। একসময় মুক্তিযুদ্ধের স্লোগান ছিল, কিন্তু পরবর্তীতে এটা আওয়ামী লীগ ব্যবহার করতে করতে নিজেদের দলীয় স্লোগান হিসেবেই চিহ্নিত করেছে। এখন এই জয় বাংলা ভারতের পশ্চিমবঙ্গে বললে তেলে বেগুনে জ্বলে উঠছে শুভেন্দুর বিজেপির রাজ্য সরকার। যে কারণে যখনই ভারতের পশ্চিমবঙ্গে কেউ জয় বাংলা স্লোগান দেয়, তখন ক্ষুব্ধ হয়ে ওঠে বিজেপির কর্মীরা, তাকে পুলিশের হাতে তুলে দেয়। তো আওয়ামী লীগের কর্মীরা ভারতের পশ্চিমবঙ্গের কোথাও যদি এই ধরনের স্লোগান দেন, তাদের বিরুদ্ধেও এরকমই শাস্তি হচ্ছে। আর এখন এই মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে বাংলাদেশি খোঁজা নিয়ে। বাংলাদেশিদের খুঁজে খুঁজে বের করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নেওয়া হচ্ছে। এখন পশ্চিমবঙ্গে বাংলাদেশি কোথায় পাবেন? এক পেতে পারেন যারা আসলে ভিসা নিয়ে পশ্চিমবঙ্গ সফরে গেছেন, ভ্রমণে গেছেন তাদেরকে। আরেক পেতে পারেন অবৈধভাবে যারা আছেন। তো আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী সেখানে আশ্রয় নিয়ে আছে। কিন্তু শুভেন্দু অধিকারী তাদের বিরুদ্ধে বিমাতা সুলভ আচরণ করছেন। আমি এই ঘটনাগুলো উল্লেখ করতে চাই। ইতিমধ্যে বেশ কজন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীকে ধরে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যসভা নির্বাচনের পর সদ্য ক্ষমতায় আসা হিন্দুত্ববাদী বিজেপি সরকার তাদের বিতর্কিত ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এটা তিনটা নাম দিয়েছে তারা। চিহ্নিতকরণ, ভোটার তালিকা থেকে নামবাদ এবং বহিষ্কার নীতি কঠোরভাবে বাস্তবায়ন শুরু করেছে। এর অংশ হিসেবে রাজ্যের মালদা জেলায় চালু করা হয়েছে প্রথম হোল্ডিং সেন্টার বা বিদেশি নাগরিক আটক কেন্দ্র। আর এই বিতর্কিত কেন্দ্রটির পথচলা শুরু হলো নারী ও শিশু সহ 9 জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে বন্দী করার মধ্য দিয়ে। দিল্লির প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। দর্শক, এটা আমার তথ্য নয়। যারা দেখছেন, যারা আওয়ামী লীগের কর্মী সমর্থন আছেন, আমাকে গালি দিতে পারেন, কিন্তু আপনারা টাইমস অফ ইন্ডিয়ায় গিয়ে দেখুন কি অবস্থা করেছে শুভেন্দু অধিকারী। প্রতিবেদনে বলা হয়েছে যে গত রোববার রাতে কড়া নিরাপত্তার মধ্যে মালদার গাজলোর পান্ডুয়া এলাকা থেকে 3 জন নারী ও 6 শিশু সহ মোট 9 জনকে আটক করে পুলিশ। পরে সোমবার তাদের নবনির্মিত ইংলিশ বাজারের চন্দন পার্কের এই আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে পুরো এলাকাটি সিসিটিভি নজরদারি, পুলিশ এবং সিভিক ভলান্টিয়ার্স দিয়ে কড়া নিরাপত্তা বলয়ে ঢেকে দেওয়া হয়েছে। দেখুন, মালদাতে এই ধরনের একটা ডিটেনশন ক্যাম্পও তারা চালু করে দিয়েছে। কি ধরনের ভয়াবহ এবং কি ধরনের ন্যাক্কারজনক প্রতিহিংসামূলক উদ্যোগ। যাদেরকে ধরেছে তাদের মধ্যে কিছু সংখ্যক হয়তো বাংলাদেশি, তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী, আর বাকিরা পশ্চিমবঙ্গেরই নাগরিক। তাদেরকে আক্রোশমূলকভাবে নিয়ে যাওয়া হয়েছে। মালদা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পিটিআইকে জানিয়েছে, বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের দায়ে আটক বিদেশিদের সাময়িকভাবে রাখতেই এই কেন্দ্রটি তৈরি। আপাতত আটক 9 জনের জাতীয়তা যাচাই ও আইনি প্রক্রিয়া চলছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত সপ্তাহে ঘোষণা করেছিলেন, এখন থেকে তথাকথিত অনুপ্রবেশকারীদের কোনো দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে না নিয়ে গিয়ে রাজ্য পুলিশ সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেবে। বিএসএফ দ্রুততম সময়ের মধ্যে বর্ডার গার্ড অব বাংলাদেশ বা বিজেপির সাথে যোগাযোগ করে তাদের পুশব্যাক বা বহিষ্কারের ব্যবস্থা করবে। দেখুন কি ধরনের ভয়ঙ্কর কথা। অবৈধ অভিবাসী চিহ্নিত হলে
বা অবৈধভাবে কোনো নাগরিক কোনো দেশে প্রবেশ করলে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া অনুসরণ না করে শুভেন্দু অধিকারী এখন সরাসরি পুলিশের মাধ্যমে তাদেরকে ধরে বিএসএফ এর হাতে তুলে দিতে চায়। তাদের অভিযোগ, এগুলো বাংলাদেশের নাগরিক। ভয়ঙ্কর অভিযোগ। কারোর কাগজপত্র নথিপত্র না থাকলে তারা কি সেই দেশের নাগরিক নন বলে নিশ্চিত হয়ে যাবে? ধরুন আমার ন্যাশনাল আইডি নেই, কোনো কারণে করা হয়নি বা আমি পাইনি নির্বাচন কমিশন থেকে, তার মানে আমি বাংলাদেশের অবৈধ নাগরিক? ঠিক এই ধরনের মিথ্যা এবং গোয়েবলসীয় অভিযোগ তুলে অনেক ভারতীয় মুসলিম নাগরিককে তারা পুশ ইন করার অপচেষ্টা চালাচ্ছে। এখন তারা বর্ডার গার্ড অফ বাংলাদেশ মানে বিজিবির কাছে তুলে দেবে, বিজিবি বাংলাদেশে তাদেরকে নিয়ে নেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মালদার এই ঘটনা শুভেন্দু সরকারের সেই আগ্রাসী নীতিরই প্রথম প্রশাসনিক বাস্তবায়ন। রাজ্যটির সরকারি সূত্রগুলো বলছে এই আটক কেন্দ্রগুলোতে মূলত গত বছরে ভারতের সংসদে পাশ হওয়া ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025-এর অধীনে পরিচালিত হচ্ছে। এই নতুন ও কঠোর আইনে পুলিশকে কোনো ওয়ারেন্ট ছাড়াই স্রেফ সন্দেহের বশে যে কোনো ব্যক্তিকে গ্রেফতারের ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। আইন অনুযায়ী সন্দেহভাজনদেরকে সর্বোচ্চ 30 দিন এই কেন্দ্রে রেখে নথিপত্র যাচাই করা হবে এবং জেলা প্রশাসকের চূড়ান্ত সিদ্ধান্তের পর তারা সীমান্তবর্তী বাহিনীর কাছে হস্তান্তর করবে। কি ধরনের ভয়াবহ উদ্যোগ! এই পুরো প্রক্রিয়ার পেছনে ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন, যেটাকে সিএএ বলা হয় সংক্ষেপে, এর মারপ্যাচ স্পষ্ট হয়ে উঠেছে। নতুন নিয়মে বলা হয়েছে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে 2024 সালের 31 ডিসেম্বরের আগে ভারতে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানরা আইনি ছাড় পাবেন। ফলে স্বাভাবিকভাবেই এই অনুপ্রবেশ বিরোধী অভিযানের মূল নিশানা যে মুসলিমরা হচ্ছেন তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কি ধরনের ভয়াবহ সাম্প্রদায়িকতা! তারা বলছে যে বাংলাদেশে নাগরিকরা যখন নির্যাতিত হয় তখন তারা ইন্ডিয়ায় প্রবেশ করে, আফগানিস্তানে হলে, পাকিস্তানে হলে একই ধরনের কর্মকাণ্ড ঘটে। কিন্তু বাংলাদেশে ধরুন কোনো কারণে কোনো মুসলিম নাগরিক নির্যাতিত হলো গোষ্ঠীর স্বার্থে, রাজনৈতিক কারণে বা অন্য কোনো কারণে, সে যদি ভারতে গিয়ে আশ্রয় চায় তাহলে পাবে না। মানে মুসলমানরা পাবে না, মুসলমানদের কোনো আশ্রয় দেবে না ভারত, যে ভারতকে নির্মাণ করেছে মুসলমানরা। কি অবাক নীতি! তারা কি বলছে? হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা আইনি ছাড় পাবে। এতই যদি নীতিবাদী হতো, এতই যদি সত্যের পথে, আইনের পথে থাকতো রাষ্ট্রটি, মানবতার পক্ষে যদি ন্যূনতম উদাহরণ তারা দেখানোর চিন্তা করতো, তাহলে অন্তত মুসলিমদের নামও তারা কাগজে কলমে হলেও রাখতো। কিন্তু সেটা কি করেছে? একদম বাদ দিয়েছে। তার মানে এখন ভারতের পশ্চিমবঙ্গে কারা আক্রান্ত হচ্ছে এই আইনের দ্বারা? মুসলিমরা। আর সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মুসলিম নেতা কর্মীরাই তো ভারতে আশ্রয় নিয়েছে, তারা আক্রান্ত হচ্ছে। তারা তো অনেক শখ করেছিলেন শুভেন্দু ক্ষমতায় আসলে সুযোগ সুবিধা পাবেন, সেটি আসলে হয়নি। দেখুন পশ্চিমবঙ্গের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে এই ঘটনা বা এই প্রক্রিয়াকে কেন্দ্র করে। একদম স্পষ্টভাবে এত ন্যাক্কারজনীয় ধর্মীয় বিভাজনের রাজনীতি চলছে সেখানে, মানে অবর্ণনীয়। উত্তর মালদার বিজেপি সংসদ সদস্য খগেন মুর্মুর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে দাবি করেছেন বাংলা এতদিন সন্ত্রাসবাদী ও রোহিঙ্গাদের করিডোর হয়ে উঠেছিল, এখন তা বন্ধ হবে। অন্যদিকে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সতর্ক প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিতকরণে আমাদের আপত্তি নেই, তবে এর নামে যেন কোনো বৈধ নাগরিক, বৈধ ভারতীয় নাগরিক বা নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের মানুষকে হয়রানি করা না হয়। সীমান্তবর্তী পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে পরিযান এবং নাগরিকত্বের ইস্যুটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। শুভেন্দু সরকারের এই প্রথম অ্যাকশন সীমান্ত অঞ্চলের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ এবং চাঞ্চল্য তৈরি করেছে। প্রিয় দর্শক, ভারত বাংলাদেশের সঙ্গে এতদিন ধরে যে সুসম্পর্ক ছিল সেটা একতরফা ছিল। আমরা কি চেয়েছি? ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক। সেটাতেই আসলে গায়ে আগুন লেগে গেছে ভারতের। দিল্লি কি চাচ্ছে? যে সেই 17 বছরের মতো দাদাগিরির সম্পর্ক থাকবে। সেটা কি সম্ভব? এখনো আমাদের সীমান্তে নির্বিচারে বাংলাদেশি নাগরিকদের হত্যা করা হচ্ছে, এখনো তিস্তার ন্যায্য হিস্সা বুঝিয়ে দেওয়া হচ্ছে না। তাহলে সম্পর্কটি কিভাবে হবে? কিন্তু আমরা এখনো চাই যে ভারতের সঙ্গে
ন্যায্যতার ভিত্তিতে লাভ এবং লাভের পরিপ্রেক্ষিতে ভালো সম্পর্ক হোক। তবে ভারতে পালিয়ে যাওয়া আশ্রয় গ্রহণ করা আওয়ামী লীগের নেতারা ভারত সম্পর্কে, বিজেপি সরকার সম্পর্কে যেটা ভেবেছিলেন সেটা আর হচ্ছে না। এক শেখ হাসিনা ভারতে আশ্রয় পেলেও আপনারা পাচ্ছেন না বা পাবেন না, এটাই বাস্তবতা। কারণ কখনো জনবিচ্ছিন্ন শাসক যত শক্তিশালী রাষ্ট্রই হোক, তার পদলেহনই করুক না কেন, দিন শেষে তার দ্বারাও নিপীড়িত, নিগৃহীত হয়। সেই শক্তিশালী রাষ্ট্র যখন দেখে যে এরা তো জনবিচ্ছিন্ন, এরা তো জনগণের কাছে ধিকৃত, তখন ছুড়ে ফেলে। এই বিষয়টি সবারই মাথায় রাখা উচিত। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।